আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সোমনাথ পৌঁছেই আমরা রাত্রিবেলা চলে গিয়েছিলাম সোমনাথ মন্দির দর্শন করতে এবং তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিকে ঘুরে দেখতে। আজকের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সোমনাথের বাকি পর্যটন কেন্দ্রগুলি। আমরা সোমনাথে ছিলাম 2 রাত 3 দিন, আর এই 2 রাত যে ছিলাম 2 রাতের মধ্যে আমরা সম্পূর্ণ সোমনাথ ঘুরে দেখেছিলাম। আর কি কি দেখেছি তাই তোমাদের সঙ্গে তুলে ধরছি আজকের পর্বে। সোমনাথে দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করার জন্য এবং প্রথমেই এসেছিলাম গীতা মন্দির। মনে করা হয় এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ তার পার্থিব শরীর ত্যাগ করেছিলেন। মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে খোদাই করা রয়েছে গীতার শ্লোক, তাই এই মন্দিরের নাম গীতা মন্দির। এটি গুজরাটের ভেরাভালের কাছে অবস্থিত। সোমনাথ মন্দির থেকে এর কিছুটা দূরত্ব রয়েছে। এটা কপিলা, হিরণ এবং সরস্বতী নদীর মিলনস্থল অর্থাৎ ত্রিবেণী ঘাটের কাছে অবস্থিত। মন্দিরটা কিন্তু সম্পূর্ণ মার্বেল পাথর বা শ্বেত পাথর দিয়ে নির্মিত এবং মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তিও রয়েছে। গীতা মন্দিরের পাশেই রয়েছে বলদেবজি কি গুফা নামে আরও একটি মন্দির। বলা হয় এখানে বলরামজি তার পার্থিব শরীর ত্যাগ করেছিলেন। এই মন্দিরেও ঢোকার পথে কি সুন্দর একটা মার্বেল পাথরের কাজ রয়েছে। মন্দিরের ভেতরে এতটাই ভিড় যে আমরা আর মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকেই বলরামজির যে মূর্তিটি রয়েছে দেখা যাচ্ছিল, সেটার আমরা বাইরে থেকেই ছবি তুলেছি। বলরামজি কি গুফার পাশে আরও একটি মন্দির রয়েছে যেটি লক্ষ্মীনারায়ণ মন্দির। আমরা সেখানেও ঘুরেছিলাম, যেখানে বিরাজ করছেন ভগবান শ্রীনারায়ণ এবং দেবী লক্ষ্মী, এবং মন্দিরটি চারিপাশ দিয়ে বেশ সুন্দর কারুকার্য করা। তার সাথে ভগবান শ্রী বিষ্ণুর দশাবতারের চিহ্ন, তার সাথে তার শ্রীকৃষ্ণ অবতারের লীলার কিছু চিত্র এখানে অঙ্কিত রয়েছে। এই মন্দির চত্বরে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে, তার সাথে শিব মন্দিরও রয়েছে। এক এক করে তোমাদেরকে সবকটাই দেখাবো, কিন্তু সব মন্দিরে আমরা ঢুকতে পারিনি কারণ ভীষণ ভিড় ছিল। এটি ওমকারেশ্বর মন্দির নামে একটি মন্দির ছিল, তার সাথে বিশ্বনাথ মন্দির নামে আরও একটি মন্দির ছিল। আর এখানে যে মন্দিরটি এখন আমরা প্রবেশ করছি, এখানে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের পাদুকা রাখা রয়েছে। এখানে আরও বেশ কয়েকটি শিব মন্দির রয়েছে। যে কটি মন্দিরে আমরা ঢুকতে পেরেছি সেই কটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরটিকে রিনোভেট করা হয়েছে এবং মন্দিরে শ্বেতপাথরের কাজ দেখতে পাচ্ছ তোমরা। এর পাশে আরও একটি মন্দির রয়েছে, যে মন্দিরটির নাম ভীমনাথ মহাদেব মন্দির। সেই মন্দিরটি কিন্তু বেশ পুরনো। সেই মন্দিরটাকে এখনও রিনোভেট করা হয়নি। মন্দিরের গায়ে বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে, যতটা সম্ভব তোমাদেরকে দেখাতে পারলাম। এবং মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে তাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো। মন্দিরে তালা মারা ছিল, তাই মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে তোমাদেরকে দেখালাম মন্দিরটার ভেতরে শিবলিঙ্গকে কি সুন্দর করে সাজিয়েছে। এখানে একটি বেশ সুন্দর বসার জায়গাও রয়েছে, যেখানে চাইলে মানুষ বসে একটু রেস্টও নিতে পারবে। এই জায়গাটির উল্টো দিকেই রয়েছে হিরণ নদীর ঘাট, যেখানে হিরণ নদী প্রবাহিত হচ্ছে। প্রচুর পাখি উড়ছিল উপর থেকে। অনেকেই এই পাখিগুলিকে খাবার খাওয়াচ্ছিল নিজের হাতে করে খাবার নিয়ে, আর ওরা খাচ্ছিল। বেশ সুন্দর লাগছিল দেখতে। মন্দিরের একদম বাইরে শ্রীকৃষ্ণের একটা বেশ সুন্দর মূর্তি রয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম সোমনাথের সূর্য মন্দির। এটি বেশ পুরনো মন্দির। এখানে ভেতরে ছবি তোলার পারমিশন নেই, তাই বাইরে থেকে যতটা তোলা সম্ভব হয় তুলেছি। ভেতরে বেশ সুন্দর অনেক জিনিস বিক্রি হচ্ছিল, আমরা সেগুলো দেখতে দেখতেই মন্দিরের কাছে গিয়েছিলাম। মন্দিরটা যে কতটা পুরনো সেটা দেখানোর জন্য মন্দিরটার ছাদটাও তোমাদেরকে দেখালাম। ওই যে যতটা সম্ভব মূর্তিটা দেখানো সম্ভব হচ্ছে ততটাই তুলেছি, কারণ ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আছে। বলা হয় অজ্ঞাতবাসে থাকাকালীন পঞ্চপাণ্ডব নিয়মিত এখানে পুজো করতেন। এই মন্দির কিন্তু বহু পুরনো, তবে বর্তমান মন্দিরটি 1400 শতকে নির্মিত। এছাড়াও এখানে রয়েছে একটি সূর্যকুণ্ড, যেখানে এখন আমরা সবাই নিচের দিকে নেমে যাচ্ছি। দেখতেই পেলে সিঁড়ি থেকে নেমে এখানে আসতে হয়। এই হলো সেই সূর্যকুণ্ড। বেশ খাড়া খাড়া সিঁড়ির ধাপ দিয়ে নেমে এসে তবেই এই সূর্যকুণ্ডতে পৌঁছতে পারবে। এই মন্দির সংলগ্ন রয়েছে পঞ্চপাণ্ডব গুফা এবং তার সঙ্গে রয়েছে হিংলাজ মাতার মন্দির। 1949 সালে বাবা নারায়ণ দাস এই গুফার আবিষ্কার করেন এবং বলা হয় পঞ্চপাণ্ডব নিয়মিত এখানে পুজো করতেন। হিংলাজ মন্দিরের কাছেই রয়েছে শ্রী কামনাথ মহাদেব মন্দির। এই মন্দির কিন্তু অলৌকিকভাবে রোগ নিরাময়ের জন্য পরিচিত।
ভগবান শিব এখানে কামনাথ নামে পরিচিত। এখানে পুজো দিলে নাকি সমস্ত মনের কামনা পূর্ণ হয়, তাই এখানে বাবার নাম কামনাথ। এই মন্দিরে ভগবান শিব ছাড়াও নরসিংহদেব এবং হনুমানজি, শঙ্করাচার্যর মন্দির রয়েছে। মনে করা হয় রাজা ময়ূরধ্বজ এই মন্দিরে এসে তার কুষ্ঠরোগ থেকে নিরাময় হয়েছিল। এই মন্দিরটির অবস্থান ভেরাভেলের খুব কাছেই। মন্দিরটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। মন্দিরের ভেতরের পরিবেশ বেশ শান্তিপূর্ণ এবং মন্দিরটি বেশ সুন্দর করে সাজানো, তাই মন্দিরে এলে কিন্তু মনটা বেশ শান্তি অনুভব করবে। এই মন্দির থেকে হাঁটা পথেই রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে কপিলা, হিরণ এবং সরস্বতী নদীর মিলিত স্রোত প্রবাহিত হচ্ছে। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুর আগে এখানে এসে স্নান করেছিলেন এবং গোলকধাম অর্থাৎ গীতা মন্দিরে গিয়ে সেখানে নিজের পার্থিব শরীর ত্যাগ করেছিলেন এবং এখানেই ভগবান শ্রীকৃষ্ণের পার্থিব শরীরকে দাহ করা হয়। এখানেও কিন্তু প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছিল আর এত সুন্দর লাগছিল দেখতে। সবাই এখানে পাখিকে খাবার খাওয়াচ্ছিল এবং ওরা খাচ্ছিল। আমিও কিন্তু তার ব্যতিক্রম নেই, আমিও খাইয়েছিলাম। এখানে কিন্তু বোটিংয়ের বন্দোবস্তও রয়েছে। পার হেড 150 থেকে 200 টাকার বিনিময়ে এখানে বোটিং হয়। চাইলে এখানে তোমরা বোটিং করতে পারো। আমাদের কাছে সময় ছিল না, তাই আমরা বোটিংটা আর করিনি। ত্রিবেণী সঙ্গম ঘুরে আমরা তারপর চলে গিয়েছিলাম ভালকা তীর্থে, অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল সেইখানে। ভল্ল অর্থাৎ তীর, সেই থেকেই এই স্থানের নাম ভালকা। সোমনাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে অবস্থান এই মন্দিরের। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের ধ্বংসের পর কৌরবদের মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে তিনিও একইভাবে তার বংশের ধ্বংস দেখবেন। পরবর্তীকালে যাদবেরা একে অপরের রক্তপিপাসু হয়ে ওঠে। নিজ বংশের এমন পরিণতি দেখে রুষ্ট হয়ে সোমনাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে এক অশ্বত্থ গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণ পায়ের ওপর পা তুলে বসে যোগমুদ্রায়। তখন সেই স্থানে উপস্থিত হন জরা নামে এক ব্যাধ। শ্রীকৃষ্ণের পাকে হরিণের মুখ ভেবে বসে তিনি তীর নিক্ষেপ করেন। তীর এসে লাগে ভগবানের পায়ের তালুতে। কাছে এসে ব্যাধ যখন দেখে ওটা কোনো হরিণের মুখ নয় বরং ভগবানের পা, তখন তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণ জানান তার ইচ্ছেতেই এই সব ঘটনা ঘটেছে এবং তিনি এবার নিজ ধামে প্রস্থান করবেন। যেহেতু এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীর অর্থাৎ ভল্ল এসে লেগেছিল, তাই এই স্থানের নাম ভালকা তীর্থ। মন্দিরের ভেতরে ভগবানের মূর্তিটি কিন্তু ওই অনুরূপই তৈরি করা। সামনে জরা ব্যাধ বসে রয়েছেন এবং শ্রীকৃষ্ণ পায়ের উপর পা তুলে শুয়ে রয়েছেন। মন্দিরের পাশে আরও একটি শিব মন্দির রয়েছে। তাছাড়াও মন্দির চত্বরে বেশ কয়েকটি মন্দির রয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তার আগে মন্দিরের গায়ের কারুকার্য দেখো, কত সুন্দর নিখুঁত কারুকার্য করা রয়েছে মন্দিরটি জুড়ে। এখানে এলেও কিন্তু মন বেশ শান্ত হয়ে যাবে। আর এত সুন্দর কারুকার্য সচরাচর সর্বত্র দেখতে পাওয়া যায় না। মন্দিরের পাশে আরও একটি শিব মন্দির ছিল, তবে সেখানে ভীষণই লাইন ছিল, আমরা আর ভেতরে প্রবেশ করতে পারিনি, কারণ আমি আগেই বললাম আমাদের কাছে সময় কম ছিল। মন্দিরের মধ্যে চারিদিকে অনেক গোমাতা রয়েছে, তাদের মধ্যে একজন একদম মন্দিরের কাছেই বসেছিল, যাকে সবাই মিলে খাবার খাওয়াচ্ছিল এবং বেশ সুন্দর খাচ্ছিল, সবার থেকে আদর নিচ্ছিল। মন্দির থেকে কিছুটা দূরে আরও একটি শিব মন্দির ছিল, যার সামনে একটি কুণ্ড রয়েছে এবং কুণ্ডে প্রচুর মাছ আর তার সাথে রয়েছে কচ্ছপ। আমি তোমাদের জন্য যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি। কচ্ছপগুলো একদমই ছোট ছোট, তাই জুম করে করে তোলার চেষ্টা করেছি। যতটা সম্ভব হয়েছে আমি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভীষণই সুন্দর কিন্তু জায়গাটা, প্রচুর মাছ জলের মধ্যে ঘুরছে। লোকজন আসা যাওয়া করছে, এই জায়গাটায় একটু কম, তাই ওরা কিছুক্ষণ উঠে থাকছে। যেই মানুষের গলার আওয়াজ পাচ্ছে বা পায়ের আওয়াজ পাচ্ছে, ওরা আবার জলের তলায় চলে যাচ্ছে। এখানে দেখো পশুপতিনাথ তার ভক্তকে নিয়েই মন্দিরে বিরাজ করছে।
মন্দিরটির পাশে একটি রাম মন্দির ছিল, সেখানেও আমরা গিয়েছিলাম। তবে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ ছিল বলে আমরা আর ছবি তুলতে পারিনি। বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হলো তোমাদেরকে মন্দিরটা ততটাই দেখালাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে অবস্থিত বেশ কয়েকটি শিবলিঙ্গ, যেখানে সবাই দুধ, জল, ফুল, মালা ইত্যাদি দিচ্ছে। এখানে দেখো পরপর অনেকগুলি শিবলিঙ্গ রয়েছে, তবে প্রত্যেকটির সামনে এত ভিড় যে কাছে যেতে পারছিলাম না। তো একটা শিবলিঙ্গের কাছে আমি পৌঁছাতে পেরেছি এবং সেটাই তোমাদেরকে দেখালাম। এখানে যে পাথরগুলো রয়েছে না, ভীষণ শ্যাওলা পড়া পাথর, পা প্রচণ্ড স্লিপ কাটছে, তাই খুব সাবধানে পা টিপে টিপে যেতে হবে। এই জায়গাটির নাম বাণগঙ্গা। সমুদ্রের মাঝেই বিরাজ করছে এই সমস্ত শিবলিঙ্গ। দেবতার জন্ম গল্পটা পড়েছ নিশ্চয়ই, এখানে কিন্তু গল্পটা অনেকটা সেরকমই। আগে এই সমস্ত শিবলিঙ্গগুলিতেই ছিল নোঙর ফেলার জায়গা, বড় বড় জাহাজের নোঙর ফেলা হতো এখানে। আর পরবর্তীকালে সেখানেই এখন দুধ, জল, ফুল, পাতা দিয়ে একদল মানুষ বেশ সুন্দর শিবলিঙ্গ হিসাবে পুজো করছে। এরপর আমরা যে জায়গাটাতে গেছিলাম সেই জায়গাটায় কিন্তু সচরাচর ট্যুরিস্ট প্লেস হিসেবে গণ্য করা হয় না। এখানে আমরা নিজে থেকে বলে তারপরে গিয়েছিলাম। এই জায়গাটি হলো চন্দ্রভাগা শক্তিপীঠ। দক্ষযজ্ঞ বিনাশের পর দেবী সতীর জ্বলন্ত দেহ নিয়ে যখন ভগবান শিব পৃথিবীতে তাণ্ডব করছিলেন, তখন তাকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু নিজের সুদর্শন দেবীর জ্বলন্ত দেহে জ্বালিয়ে দেন। দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয় এবং যে যে স্থানে দেবীর দেহের খণ্ড পড়ে সেই স্থানে একটি করে শক্তিপীঠ গড়ে ওঠে। এখানে দেবী সতীর পেট পতিত হয়েছিল এবং এই স্থানের দেবীর নাম দেবী চন্দ্রভাগা। দেবীকে এখানে কালিকা ধানেই পুজো করা হয়। এই পীঠ শুধু শক্তিপীঠই নয়, এটি কিন্তু একটি সিদ্ধপীঠও বটে। পাশেই কিন্তু রয়েছে মহাশ্মশান, পাশেই রয়েছে একটি সুন্দর রাম মন্দির, অনেকটা অযোধ্যার রাম মন্দিরের মতোই দেখতে এই মন্দিরটিকে, এবং আমরা সেখানেও গিয়েছিলাম, সেখানেও ঘুরেছি, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু সমুদ্রের একদম কাছে, বেশ সুন্দর দেখতে জায়গাটি, বেশ মনোরম পরিবেশে। এখানেও কিন্তু তোমরা একবার ঘুরে যেতে পারো। মন্দিরের মধ্যে বিরাজ করছেন ভগবান শ্রীরাম, দেবী সীতা এবং লক্ষ্মণ, তার সঙ্গে হনুমানজিও রয়েছেন। মন্দিরের মধ্যে না বেশ কয়েকটি ডেস্ক মতো দেওয়া রয়েছে, যেখানে দেওয়া রয়েছে খাতা। সেই খাতার মধ্যে ভক্তরা যারা চাইবে তারা ওখানে 108 বার শ্রীরামের নাম লিখতে পারেন। অনেকেই দেখলাম সেখানে কিন্তু শ্রীরামের নাম লিখছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মন্দিরে বেশ কয়েকটি গণেশ মূর্তি দান করেছিলেন, যা বিভিন্ন রকমের। সেই সমস্ত মূর্তিগুলো কিন্তু এখানে বেশ সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। প্রত্যেকটি মূর্তি কিন্তু এক একটির থেকে একদমই আলাদা আর ভীষণই সুন্দর। দেখো আমি এখানে সব কটা মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার থেকে একদমই আলাদা, আর বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন রকম শেপের মূর্তি রয়েছে এখানে। আর এই দেখো যেসব ভক্তরা রয়েছেন তারা প্রত্যেকে এখানে বসে বসে শ্রীরামের নাম লিখছেন। এবার বলি, সোমনাথ মন্দিরের কাছ থেকে তোমরা চাইলে অটো বুক করতে পারো। 700 থেকে 800 কিংবা 1000 টাকার মধ্যে তোমাদের ওরা কিন্তু সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে, যেগুলো ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে। চন্দ্রভাগা শক্তিপীঠ কিন্তু ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে না, এটা আমরা নিজে থেকে অ্যাড করেছিলাম এবং এখানে গিয়ে ঘুরে এসেছিলাম। সন্ধেবেলা আমরা গিয়েছিলাম সোমনাথ মন্দিরের কাছে যে বাজারটি বসে, যে মার্কেট প্লেসটা রয়েছে, সেইখানে বিভিন্ন রকমের গুজরাটি জিনিস, তার সাথে খাবার দাবারও পাওয়া যায়। এখানে গিয়ে আমরা একটুখানি ঘুরেছিলাম, কিছু জিনিসপত্র কিনে আবার ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও। আজকের মতো এখানেই টাটা।